এবারে ঢাকায় ফ্ল্যাট কেনা নিয়ে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুদকের মামলা। প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। গুলশানের একটা মূল্যবান ফ্ল্যাট বিনামূল্যে যখন কাউকে ইস্টার্ন হাউজিং দিয়ে থাকে, 99 বছরের জন্য এটা লিজ দেওয়া ছিল, এটা তার আগে হস্তান্তরযোগ্য ছিল না। তালা ভেঙে হলে অবস্থান কুয়েট শিক্ষার্থীদের। ভিসির পদত্যাগ দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম গণতান্ত্রিক ছাত্র সংসদের। আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা এবং সিটি কলেজ পড়ুয়ারা। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়ে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক বুধবার। ফলাফলের উপর নির্ভর করছে দলটির পরবর্তী পদক্ষেপ। সরকারকে 5 বছর ক্ষমতায় চাওয়া নিজের বক্তব্য নয়, ব্যাখ্যা স্বরাষ্ট্র উপদেষ্টার। ব্যালট ছাপানো সহ বিভিন্ন ইস্যুতে ইসির বৈঠক। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের আলাদা দুটি মামলায় শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আর অবৈধভাবে ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট নেয়ার অভিযোগে শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গুলশানের ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট নেয়ার অভিযোগ আনা হয়েছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, রাজুকের 2 আইন উপদেষ্টার যোগসাজশে এই অপরাধ করা হয়। এই ঘটনায় টিউলিপ সহ ওই 2 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকালে সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মহাপরিচালক আক্তার হোসেন। গুলশানের একটা মূল্যবান ফ্ল্যাট বিনামূল্যে যখন কাউকে ইস্টার্ন হাউজিং দিয়ে থাকেন, অবশ্যই যেই প্রক্রিয়া অনুসরণ করে এটা দেবার কথা ছিল, এটি অ্যাকচুয়ালি রাজুকের লিজকৃত প্রপার্টি। এটা কাউকে 99 বছরের জন্য এটা লিজ দেওয়া ছিল, এটা তার আগে হস্তান্তরযোগ্য ছিল না। এদিকে মঙ্গলবার দুপুরে শেখ হাসিনার বিরুদ্ধে রাজুকের প্লট বরাদ্দের মামলায় দুদকের দেওয়া চার্জশিট আমলে নেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত। পলাতক থাকায় তাদের বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। প্রতিবেদন দাখিলের জন্য 29 এপ্রিল তারিখ ধার্য আছে এবং নির্ধারিত তারিখে যদি তারা ওই প্রতিবেদনের প্রেক্ষিতে তামিল প্রতিবেদনের প্রেক্ষিতে বিচারিক আদালত এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। এদিকে 1,55,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযোগের সাথে সম্পৃক্ত হয়েছেন সেটার বিস্তারিত রয়েছেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আবার উত্তপ্ত খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। ভিসির পদত্যাগের 1 দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। তালা ভেঙে হলে হলে অবস্থান নিয়েছেন তারা। গতরাতে সিন্ডিকেট সভা শেষে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং হল আগামী মাসের শুরুর দিকে খোলার ঘোষণা দেওয়া হয়। এছাড়া গত ফেব্রুয়ারিতে সংঘর্ষের ঘটনায় 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। আর এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেই মঙ্গলবার বিক্ষোভ করে শিক্ষার্থীরা। প্রায় 2 মাস ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এরই মধ্যে আবারও উত্তাপ ছড়িয়েছে ক্যাম্পাসে। শিক্ষা কার্যক্রম শুরু ও হলগুলো খুলে দেওয়ার দাবিতে রোববার থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। সোমবার রাতে জরুরি সিন্ডিকেট সভা শেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষা কার্যক্রম আগামী 4 মে থেকে শুরুর ঘোষণা দেওয়া হয়। আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় 2 মে। এছাড়া গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভিসির পদত্যাগের 1 দফা দাবিতে বিক্ষোভ করেন
আন্দোলনরতরা। ৩৭ জনকে বহিষ্কার এবং যে প্রহসনমূলক যেভাবে যে ২ মে হল খুলে দেওয়া হবে, এই পুরো বিষয়ে সিদ্ধান্তকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি সকল শিক্ষার্থী। যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, সেহেতু এক দফা ঘোষণা করছি, এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। পরে ৬টি আবাসিক হলের তালা ভেঙে ঢুকে পড়েন ছাত্ররা। দীর্ঘদিন ধরে হল বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী বিপাকে পড়েছেন বলে জানান তারা। যতগুলো হল আছে সবগুলো হলের তালাই ভাঙবো, ঠিক আছে? এখনো আরো 4টা হল বাকি আছে, আমরা 4টা হলের তালা খুলে ভিতরে প্রবেশ করব। ঈদের পরে সমস্ত বাংলাদেশের সমস্ত ক্যাম্পাস খুলে গেছে, সমস্ত ক্যাম্পাসের ক্লাসগুলো শুরু হয়ে গেছে। তাহলে কুয়েটের এমন কি অবস্থা হয়েছে যে একেবারে 1 মাস পর একেবারে 4 তারিখে যে হচ্ছে ক্লাসগুলো খুলবে? হলের তালা ভেঙে শিক্ষার্থীদের ঢুকে পড়াকে বেআইনি বলছেন উপাচার্য। পদে থাকা না থাকার বিষয়টি সরকারের সিদ্ধান্তের উপর নির্ভরশীল বলেও জানান তিনি। এখন যদি ওরা ওইটা করে, এটা কাজটা বেআইনি হবে, এইটুকু বলতে পারি যে কাজটা বেআইনি হবে। আমি জাস্ট সিন্ডিকেটে উপস্থাপন করবো, এখন সিন্ডিকেট যে সিদ্ধান্ত দিবে ওইটুকু আমি এক্সিকিউট করবো। আমি নিজে থেকে কোনো কিছু করতে পারবো। গত 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়। এরপর আন্দোলনের মুখে 26 ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাহিদ হাসান, যমুনা নিউজ। এদিকে 24 ঘন্টার মধ্যে কুয়েট উপাচার্যের পদত্যাগ এবং শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিলের আলটিমেটাম সহ 5 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির নেতারা। কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির অভিযোগ করেন, কুয়েটে হামলায় ভিসি কোনো পদক্ষেপ নেননি, দলীয় লেজুরবৃত্তি করছে প্রশাসন। অনতিবিলম্বে এই পরিস্থিতির উত্তরণ না ঘটলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সংগঠনটির সদস্য সচিব জাহিদ আহসান অভিযোগ করেন, উপাচার্য শুরু থেকে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করে বিএনপির দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে। দ্রুত ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচনের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। ঢাকা কলেজের 2 শিক্ষার্থীকে মারধরের জেরে মঙ্গলবার দুপুরে সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাবে এই সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় 2 কলেজের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ করে, এতে ওই পথে চলাচলকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কের এক পাশ বন্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 পক্ষকে সরিয়ে দিলে সিটি কলেজ শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ফুটওভার ব্রিজের নিচে, আর ঢাকা কলেজ শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নেয়। একসময় এক পক্ষ অন্য পক্ষকে ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে পুলিশ এবং 2 কলেজের শিক্ষকেরা শিক্ষার্থীদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। ঘটনাস্থলে 2টা টিম আমরা ভাগ করে নিয়ে এক পক্ষ ঢাকা কলেজের দিকে চলে গেছে, আর আরেক পক্ষ আমরা এখানে নিয়ে আসছি, যেন এই 2 পক্ষ আর মুখোমুখি না হয়। এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা কলেজে যারা তারা কিন্তু ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছে এবং সিটি কলেজে যারা তারাও ঢুকে গেছে। কিছু ছিল এরা আস্তে আস্তে আমরা কিন্তু ঢুকাইছি। এখন এই টিচার যারা ছিল তারাও হেল্প করেছে। এখন একেবারে সিচুয়েশন নর্মাল। সবাই জানে কিন্তু কেউ যেন জানে না, এমন একটা অবস্থায় পড়েছে বিএনপি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে সংসদ নির্বাচন, তবুও সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে দলটি। নেতারা বলছেন, বুধবারের বৈঠকে আশ্বস্ত হলে ভোটের লড়াইয়ের কৌশল ঠিক করবে তারা, আর ফলাফল অন্যরকম হলে রোড ম্যাপ চেয়ে কর্মসূচিতেও যেতে পারে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 12টায় হবার কথা এই বৈঠক। আরফিন শাকিলের রিপোর্ট। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে হবে সংসদ নির্বাচন। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে একথাই বলে আসছেন প্রধান উপদেষ্টা ও তার দপ্তর। তবে এরকম সময়সীমায় পুরোপুরি আশ্বস্ত নয় বিএনপি। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। সামাজিক মাধ্যমে একটি গোষ্ঠী আবদার করেছেন তারা 5 বছর ক্ষমতায় দেখতে চান ডক্টর ইউনূসকে। এমন মনোবাসনা নিজের পোস্টেও লিখেছেন নাগরিক পার্টির সার্জিস আলমও। স্বরাষ্ট্র উপদেষ্টাও কথা ছলে বলেছেন, অনেকে চান এ সরকার 5 বছর থাকুক। বিষয়গুলো আরও অস্বস্তি তৈরি করেছে বিএনপি শিবিরে, যা সরকারের প্রেস নোটেও কাটেনি। পরিস্থিতি যখন তখন বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় ভোটের সুনির্দিষ্ট সময় ইস্যুতে তারা জানতে চাইবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে। হতাশা অবিশ্বাস দূর করতে বুধবারই বসছেন তারা। ওনাকে বোঝাবো যে আপনার প্রতিশ্রুত মতো ডিসেম্বরে যে নির্বাচন আপনি দেওয়ার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, জাতিকে বলেছিলেন, সেই কথাগুলো যথাযথ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনি ঘোষণা দেন
নির্বাচন কমিশনকে ইনস্ট্রাকশন দেন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ অন্যান্য কাজ সমাপ্ত করে। এই 5 বছরে ইউনূস সাহেবকে এরাই, যারা ইউনূস সাহেবকে রাখার চেষ্টা করতেছে, এরাই একেবারে আনপপুলার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। ওনার অর্জন, সমগ্র অর্জন শেষ করে দেবে, পাশাপাশি দেশটাও শেষ করে দেবে। কারণ একটা আনইলেক্টেড গভর্নমেন্ট থাকতে পারে, ইউনূস সাহেব থাকুক না, প্রধানমন্ত্রী হোক আর ইলেকশনের মাধ্যমে হোক না। বিএনপি নেতারা মনে করেন শেখ হাসিনার পতনের পর খুলে গেছে সংস্কারের পথ, কিন্তু এই সংস্কারের কথা বলে ডক্টর ইউনূসকে ভুল পথে নেয়ার চেষ্টা করছে কোনো কোনো দল, যাদের জনসমর্থন দুর্বল। খোলাখুলি কথা বলেই নিজেদের দলীয় কৌশলে যেতে চায় বিএনপি। আমরা এটা বুঝি না যে কম সংস্কার, অনেক সময় বলে ছোট সংস্কার এবং বড় সংস্কার। আমরা 31 দফা জাতির সামনে উত্থাপন করেছিলাম এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আরো 1-1.5 বছর আগে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্রের কাছে, কিন্তু সংস্কারের নামে কারো এজেন্ডা বাস্তবায়ন হতে দিতে চাই না। হয়তো ইউনূস সাহেব নির্বাচন দেওয়ার জন্য যথেষ্ট সচেষ্ট আছেন, কিন্তু ওনার আশেপাশে যে আওয়ামী বাহিনী এখনো লুক্কায়িত আছে, তারা আমাদের চিফ অ্যাডভাইজার সাহেবকে অন্য পথে পরিচালনা করতে পারেন। এরকম সম্ভাবনা থেকেই আমরা ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। নেতারা জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বেই বৈঠক হবে প্রধান উপদেষ্টার সঙ্গে। এরপর কি নির্বাচনের প্রস্তুতি নাকি নির্বাচনের জন্য কর্মসূচি নির্ভর করছে বৈঠকটির উপর। তার বক্তব্যের পরেই আমাদের অন্যান্য পরবর্তী পদক্ষেপ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের আগে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি বৈঠক করেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বুধবারের বৈঠকের আগে নিজেদের আলোচ্য সূচি নির্ধারণ করে বিএনপি। এছাড়া ঐকমত্য কমিশনের সঙ্গে বৃহস্পতিবারের বৈঠকের বিষয়টিও গুরুত্ব পায় স্থায়ী কমিটির আলোচনায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বৈঠকের সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, গশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ, সালাউদ্দিন আহমদ এবং সেলিমা রহমান। এছাড়া ভার্চুয়ালি যোগ দেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান এবং ডাক্তার AZM জাহিদ হোসেন। বিতর্কিত বিশেষ ক্ষমতা আইনের ব্যবহার বেআইনি নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। তিনি বলেন, শুধু মেঘনা আলম নয়, আরও কিছু ক্ষেত্রে আইনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মেঘনা আলমকে গ্রেপ্তারের ঘটনার জন্য ডিবি প্রধানকে অপসারণ করা হয়নি। এ সময় তিনি সরকারের 5 বছর ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্য তার নিজের নয় বলেও দাবি করেন। বলেন, এটা জনগণের কথা। বিতর্কিত বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করে গ্রেফতার করা হয় মডেল মেঘনা আলমকে। এ নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রিট হয়েছে আদালতেও। এক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগকে বেআইনি মনে করেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। আইন শৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, আইন আছে বলেই বিশেষ আইন ব্যবহার হচ্ছে। এই আইন তো ব্যবহার হচ্ছে, এই আইন যে ব্যবহার হচ্ছে না তা তো না, এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হচ্ছে তা তো না, এটা বেআইনি কাজ তো না। তবে একটা জিনিস নিশ্চিত, যে প্রচলিত আইনেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এখানে কারোর প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি। মেঘনা আলমের ঘটনাকে কেন্দ্র করে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরানো হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। না না না, এই সব কোনো ঘটনাকে কেন্দ্র করে না, এইটা একটা নর্মাল প্রসেস। উনি হয়তো অসুস্থ আছে বা অন্য কোনো কিছু আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় দাবি করেন, প্রধান উপদেষ্টার 5 বছর ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্য তার না, জনগণের। জনগণ বলছে, আমি তো কিছুই বলি নেই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নেই। সরকার তো বলেই দিছে যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখের আগের দিনে অনুষ্ঠানে বাধা ও হামলার ঘটনা কাঙ্ক্ষিত নয় বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘটনাটা না ঘটেই উচিত ছিল, বাট যেহেতু ঘটে গেছে, এখন ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য আমরা চেষ্টা করব। চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন উন্নতির দিকে। আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে কমিশন, আর এরই অংশ হিসেবে ব্যালট পেপার ছাপানো সহ নির্বাচনী প্রক্রিয়ার প্রস্তুতিও নিয়ে নিচ্ছে তারা। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন ভবনে বিজি প্রেসের সঙ্গে বৈঠক করেছে ইসি। পরে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনী কাজে ব্যবহৃত কাগজপত্র ক্রয়, সংগ্রহ এবং সংরক্ষণ, মুদ্রণ কার্যক্রম শুরুর সম্ভাব্য সময়ের পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। গত নির্বাচনের কাগজগুলোর মধ্যে গুণগত মান নেই, সেগুলো নষ্ট করা হবে বলেও জানান সচিব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন কোন সুপারিশ দ্রুত সংস্কার করা যায় তা কমিশনের কাছে জানতে চেয়েছে সরকার। 30 এপ্রিলের মধ্যে মতামত জানাবে নির্বাচন কমিশন। আসন্ন যে নির্বাচন, সেটা আমাদের কাগজের পরিমাণ কি পরিমাণ লাগে সে সম্পর্কে একটা ধারণা নেওয়া, ফর্ম, প্যাকেট, আমাদের এনভেলপ, ব্যালট পেপার, অনেক কিছু লাগে এবং আপনার কতদিন লিড টাইম লাগতে পারে, এই হিসাবগুলোকে আমরা একটু নিজেদেরকে প্রস্তুত রাখার জন্য এই আলোচনাগুলো করেছি। একটা পর্যায়ে এসে নির্বাচনে যখন সিদ্ধান্ত হবে তখন যেন আমরা পিছিয়ে না পড়ি। এদিকে মে মাসের মাঝামাঝি শেষ হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক সংলাপ, জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সংস্কার প্রস্তাব নিয়ে 3টি দলের সাথে আলোচনা শেষে কথা জানান তিনি। আশা করেন যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ দূর হয়েছে তা অব্যাহত থাকবে। আলোচনায় অংশ নেয় এনডিএম চেয়ারম্যান আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান, আর অপর দুটি দলের নেতারা সংস্কার শেষে ডিসেম্বরেই নির্বাচন দেওয়ার কথা বলেন। সকালে জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশন কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সাথে সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠক হয়। বৈঠক শেষে এনডিএম চেয়ারম্যান বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল, তাই দলটি নিষিদ্ধ করা সর্বপ্রথম সংস্কার হবে বলে মন্তব্য করেন তিনি। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদ সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার বলে আমরা মনে করি। বিকালে গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাথে বৈঠক করে ঐক্যমত্য কমিশন। দল দুটির নেতারা প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার, বিশেষ করে ইলেকশনের জন্য, সেই প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের ভিতর দেশকে যাওয়া উচিত। আমরা নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যে। ডিসেম্বরের নির্বাচন ডিসেম্বর পরে যাক বা দীর্ঘায়িত হোক, সেটা কিন্তু আমরা কোনোভাবে আসলে মনে করি না। বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ দূর হয়েছে, সেই ঐক্য আবারও পুনরায় প্রতিষ্ঠিত হবে, আর রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই তৈরি হবে জাতীয় সনদ। যে ঐক্যের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা গেছে, সেই ঐক্যের জায়গায় আমরা আবার পৌঁছতে পারব এবং অগ্রসর হতে পারব, সেটাকে অব্যাহত রাখতে পারবো। তার এখনো সেই ঐক্য আছে, মতভিন্নতা আছে। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের চলমান সংলাপ আগামী মে মাসেই শেষ হবে বলেও জানান অধ্যাপক আলী রিয়াজ। আমাদের লক্ষ্য হচ্ছে এক। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এদিকে অপহরণের পর গুম করে 47 দিন আয়না ঘরে আটকে রেখে নির্যাতনের নতুন এক মামলায় সাবেক র্যাব কর্মকর্তা মোহাম্মদ সোহেলকে 18 জুন হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেয় কয়েকজন পুলিশ সদস্য। আর এই অভিযোগে মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি সহ 3 পুলিশ কর্মকর্তাকে। এদিন তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন জানায় প্রসিকিউশন। আদালত তা মঞ্জুর করেন। এই মামলার মধ্য দিয়ে জুলাই আগস্টের গণহত্যার বিচার শুরু হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। যে আশুলিয়াতে 5 জন শহীদ এবং 1 জন জীবন্ত ব্যক্তিকে পোড়ানো হয়েছিল, সেই মামলায় অগ্রগতি প্রতিবেদন গত ধার্য তারিখে দাখিল হয়েছে। প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে 3 জনকে হাজির করা হয়েছিল, তাদের 2 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন ইন্সপেক্টর। আমরা ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে।
এদিকে অপহরণের পর গুম করে ৪৭ দিন আয়না ঘরে আটকে রেখে নির্যাতনের নতুন এক মামলায় সাবেক র্যাব কর্মকর্তা মোহাম্মদ সোহাইলকে ১৮ জুন হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে জনৈক গোলাম মুর্তজা মাহিন, যার বাড়ি রাজশাহীর চারঘাটে, তিনি তার ভাইয়ের সাথে ঢাকায় দেখা করতে এসেছিলেন। ঢাকায় দেখা করতে আসার পরে তাকে ধানমন্ডি থেকে পিক করা হয় এবং তাকে সাথে সাথে জমটুপি পরিয়ে নিয়ে যেয়ে ৪৭ দিন আটক রাখা হয়, আয়নাঘরে রাখা হয়, নির্যাতন করা হয়, উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। গণহারে নয়, তদন্তে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রসিকিউশন টিম। আমরা সংগৃহীত ভিডিওগুলো পর্যালোচনা করছি, যাদেরকে আমরা শনাক্ত করতে পারবো তাদেরকেই নিয়ে আসবো। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এলডিসিতে উত্তরণ ঘটছে ২০২৬ সালে। এতে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এলডিসিতে উত্তরণের ফলে কি সুবিধা মিলবে তা না ভেবে বরং নতুন পথ তৈরির দিকে নজর দিতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সংস্কারের মাত্রা নির্ধারিত হবে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের বৈঠকে। জানান, আসন্ন পাকিস্তান বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকে অগ্রাধিকার পাবে দেশের স্বার্থ। বাংলাদেশে এলডিসি উত্তরণ নিয়ে মঙ্গলবার বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে আলোচনা হয় ২০২৬ সালের মধ্যে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে। আলোচনা হয় এতে বেসরকারি খাতে চাপ আসবে কিনা তা নিয়েও। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। এই জন্য আমরা প্রিকশনারি মেজার নিতে হয়। তিনি বলেন, ২০২৬ সালেই হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন। প্রধান উপদেষ্টা এ ব্যাপারে সবাইকে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। আত্মবিশ্বাসের সাথে জানান, এলডিসি উত্তরণ ঘটলেও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে না। চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারও এরই মধ্যে কাজ শুরু করেছে। আমরা পুরো সাইডে ইনশাআল্লাহ উঠে যেতে পারব। 2026-এ উচ্চ পর্যায়ে কমিটি হচ্ছে, সেই কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে মনিটর করবে। আমাদের থেকে অনেক দুর্বল দেশ কিন্তু বেরিয়ে গেছে, ওরা যদি পারে আমরা পারবো না কেন? তবে প্রিকশনারি মেজার থাকবে। যে সমস্ত সুযোগ আমরা এখন পাচ্ছি সেটা কিন্তু 2026 সালে বন্ধ হয়ে যাবে না। এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে বাংলাদেশ কি সুবিধা পাবে সেই প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেন আনিসুজ্জামান চৌধুরী। বলেন, ভিক্ষার মানসিকতা পরিহার করে নিজেদেরই সুবিধা তৈরি করে নিতে হবে। এলডিসিতে উত্তরণের বিষয়ে জানা গেছে 2018 সালে, তাই এখন তৈরি না বলার অবকাশ নেই। সুবিধা পাওয়ার করবেন কেন? আপনি সুবিধা সৃষ্টি করে নেবেন। আমরা ভিক্ষার মেন্টালিটি থাকবে কেন? আমার এটা তো যে বললাম, আমাদের করণীয় হ্যাংওভার। ভিক্ষার জন্য আমরা কি সুবিধা পাবো? আমি সুবিধা ক্রিয়েট করে নেব। তৈরি নাই যারা বলছেন তাদেরকে আপনারা প্রশ্ন করেন, 2018 সালে যখন সিগন্যালটা পেলেন আপনি তৈরি হননি কেন? সেটা এই সরকার ছিল না সে সময়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজনৈতিক দল আর ঐকমত্য কমিশনের বৈঠকে নির্ধারণ হবে সংস্কারের মাত্রা। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যেই বিষয়গুলো ওনারা ঐকমত্যে পৌঁছবেন সেটার উপর ডিপেন্ড করবে যে আমরা আসলে কতটুকু সংস্কার করতে যাচ্ছি, এবং সেই সময় আসলে ডিসিশনটা হবে যে কতটুকু কোন সংস্কারে আমরা যাব নাকি বেশি কতটুকু। বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠকে সরকার দেশের স্বার্থকেই অগ্রাধিকার দেবে বলে জানান প্রেস সচিব। আমাদের ফরেন পলিসি হচ্ছে প্রো বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ যতটুকু ভাবে অক্ষুণ্ণ রাখা যায় ডিপ্লোমেসিতে আমরা সেটাই করছি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ভোজ্য তেলের দাম বাড়লো। প্রতি লিটার 14 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম 189 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আর খোলা সয়াবিন তেলের দাম 12 টাকা বাড়িয়ে 169 টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা জানান, দাম নিয়ন্ত্রণে রাখতে এতদিন সয়াবিন তেলে 2000 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। এ সময় তিনি চালের বাড়তি দাম দুঃখজনক বলে মন্তব্য করেন। ভোজ্য তেলের দাম বৃদ্ধি নিয়ে বেশ কিছুদিন ধরেই তৎপর ব্যবসায়ীরা। অবশেষে 3 দফা বৈঠকের পর সয়াবিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নির্ধারিত দাম অনুযায়ী এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 175 টাকার পরিবর্তে কিনতে হবে 189 টাকায়। তবে 5 লিটার সয়াবিন তেলের বোতল কিনলে দিতে হবে 922 টাকা, যা আগে ছিল 852 টাকা।
খোলা সয়াবিন ও পাম তেলের দামও 12 টাকা বাড়িয়ে 169 টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা বলছেন, অর্থনৈতিক সংকট বিবেচনা করে ভর্তুকি কমাতে ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আমাদের মূল্যস্ফীতি এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে, তো আমাদের যে সমন্বিত ব্যয় একটা সংসারের, এই ক্ষেত্রে এই 14 টাকা আমরা যদি দেখি যে একটা সংসারে যদি 5 লিটার তেল লাগে তাহলে 5×14 70 টাকার মূল্য বৃদ্ধি ঘটবে প্রতি মাসে। সো মাসে 70 টাকার মূল্য বৃদ্ধি এবং সামগ্রিক পণ্যের যে মূল্য, এতে কিছুটা হয়তোবা সহনীয় হবে। অবশ্যই এটা মানে একটা ভার বহন করতে হবে ভোক্তাকে। বাজারে চালের দাম বৃদ্ধি নিয়েও কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা। আশা করেন আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন ধান উঠলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে। চালের দামটা দুঃখজনকভাবে বেশ কিছু দিন ধরেই বেড়ে আছে। আমাদের বোরো আর সপ্তাহ 2-এর মধ্যে আসবে বাজারে। আল্লাহর রহমতে আমাদের ফসলেও ধানেও একটা বরকত আসবে এবং আমি আশা করি যে নতুন ধান উঠে আসলে বাজার আরও সহনীয় হয়ে যাবে। বাণিজ্য উপদেষ্টা জানান, পেঁয়াজ সহ কিছু পণ্যের দাম বৃদ্ধি নিয়ে সতর্ক আছে সরকার। এক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কখনো কখনো আমরা শুল্ক অব্যাহতি দান করি, আমরা আমদানিকে সহায়ক করি, সোদার জন্য মানে ভোক্তা পর্যায়ে মূল্য সহনীয় পর্যায়ে থাকে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সরকারি কর্ম কমিশন পিএসসির সংস্কার এবং 46তম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে দিনভর বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। 44তমর ভাইভা শেষ করে 46তম বিসিএস এর তারিখ ঘোষণার দাবি তাদের। পিএসসি থেকে সমাধান না পেয়ে প্রধান উপদেষ্টার দ্বারস্থ হন আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে সাক্ষাতের আশ্বাসে 9 ঘণ্টা পর কর্মসূচি স্থগিত করেন পরীক্ষার্থীরা। একদিকে চলছে 44তম বিসিএস এর ভাইভা, অন্যদিকে 45তম বিসিএস এর লিখিত পরীক্ষা শেষে ফলাফলের অপেক্ষা করছেন অনেকেই। এর মধ্যেই ঈদের আগে হুট করেই আগামী 8 মে থেকে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে পিএসসি। মূলত এ নিয়েই আপত্তি, বিক্ষোভে নামেন পরীক্ষার্থীরা। বিগত কয়েকদিনের আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবারও বেলা 12:30টার থেকে পিএসসির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন কয়েকশো শিক্ষার্থী। 44-এর ভাইভা শেষ হওয়ার আগে 46-এর লিখিত পরীক্ষায় বসতে রাজি নন তারা। 44 বিসিএস এর পরে 46 বিসিএস নিতে হবে, এটা আমাদের একমাত্র দাবি। এভাবে মাঝখান দিয়ে পরীক্ষা নিয়ে আবার গ্যাপ রেখে আবার এভাবে আরেকটা পরীক্ষা নেওয়ার ওভারল্যাপিং করার কোনো প্রয়োজন মনে করতেছি না আমরা। পিএসসি প্রত্যেক বছর তাদের কখন বিসিএস হবে, কবে রিটেন শেষ হবে, কখন ভাইভা হবে, এটার একটা রোড ম্যাপ দেবে। সন্ধ্যা 7টা পর্যন্ত টানা 6 ঘন্টা ধরে পিএসসির সামনেই অবস্থান নেন তারা। এর মধ্যেই 7 সদস্যের একটি প্রতিনিধি দল গিয়ে কথা বলেন পিএসসির চেয়ারম্যানের সাথে, কিন্তু দাবি মানতে নারাজ পিএসসি। বারবার এটা নোটিশ দেয়, প্রজ্ঞাপন দেয়, এটা আসলে আমাদের প্রিপারেশনকে ক্ষতিগ্রস্ত করছে। 44-এর হিসাব শেষ করেই 45-এর রেজাল্টের বাস্তবায়ন করতে বন্দোবস্ত হতে হবে, 45-এর দেন 46-এর পরীক্ষা নিয়ে কথা বলতে হবে। ওনারা বারবার আমাদেরকে বোঝাচ্ছে যে প্রশ্ন ফাঁস হয়ে যেতে পারে, তো প্রশ্ন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো আমাদের না। পরে দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন পরীক্ষার্থীরা। তবে তার আগেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের মুখে আটকে দেয়া হয় তাদের। পরে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয় বুধবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কথা বলবেন তাদের সাথে। এরপরেই স্থগিত করা হয় কর্মসূচি। আমাদের 5 জনের একটা প্রতিনিধি দল তেজগাঁও চিফ অ্যাডভাইজার স্যারের অফিসে, চিফ অ্যাডভাইজার স্যারের যিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছেন ওনার কাছে গিয়ে আমরা কথাগুলো বলবো, স্মারকলিপি দিব। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির যারা সন্ত্রাস চাঁদাবাজির সঙ্গে জড়িত তারা দলটিকে নিঃশেষ করে দেবে, এই মন্তব্য করে তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আতিফ। বিকেলে রাজধানীর মিরপুর 10-এ এনসিপি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীর উপর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি। এনসিপি নেতারা জানান, অফিস দখলের ঘটনাকে কেন্দ্র করে সোমবার মধ্যরাতে স্বেচ্ছাসেবক দলের রূপনগর থানার সাবেক সাধারণ সম্পাদক এসআই টুটলের নেতৃত্বে হামলা করা হয়। লুকিয়ে থাকা ছাত্রলীগ নেতাকে ধরিয়ে দেওয়ার নাম করে তাদের ডেকে নেয় স্থানীয় বিএনপির নেতারা। হামলাকারীরা পুলিশের গাড়িতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বলে অভিযোগ করেন আহত মাহিন। ঘটনার পর বিষয়টি পুলিশ জেনেও কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তাদের। টুটুল সহ সকল হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান আন্দোলনকারীরা। আজকে যাকে মনে করছেন অনেক ক্ষমতাবান, 2 দিন পর মস্তকে বসবে, কে জানে তার ক্ষমতা কল্পনা হয়ে যাবে।
সচিবালয় থেকে শুরু করে থানা পুলিশ নিয়ন্ত্রণ করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের এই রাজনৈতিক সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করুন। এই সন্ত্রাসীরা শুধুমাত্র বিরোধী দলের নেতা কর্মীদের উপরে হামলা করে ক্ষান্ত হবে না, তারা বিএনপিকে নিঃশেষ করে দিবে। ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ করেছে স্বজন এলাকাবাসী। মঙ্গলবার রাত 10টায় ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের উত্তর নারায়ণপুরে ত্রিমোহনী মোড় অবরোধ করেন নিহতের স্বজনরা। এ সময় তারা অভিযোগ করেন ঘটনার পর মামলা নিতে টাল বাহানা করছে পুলিশ। এর আগে বেলা 11:30টার দিকে পাওনা 840 টাকা চাইলে মুদি দোকানি মোহাম্মদ আলীর উপর চড়াও হয় অভিযুক্ত আসাদুল ইসলাম। আহত অবস্থায় আলীকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় থানায় মামলা করতে গেলে অপমৃত্যুর মামলা নেয়ার কথা বলে ওসি। এতে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে নিহতের পরিবার। পরে রাত 10:30টায় থানায় হত্যা মামলা দায়েরের পর সড়ক থেকে সরে যায় তারা। এদিকে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিয়ানমারে কারাভোগ শেষে চট্টগ্রামে ফিরেছেন 20 জন তরুণ। স্বজনদের দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। দালালের খপ্পরে পড়েছিলেন এরা সবাই। মালয়েশিয়া নেয়ার কথা বলে নিয়ে যায় মিয়ানমারে। এরপর দেশটির কারাগারে চলে নির্যাতন। এই কান্না কষ্টের নয়, আনন্দের, প্রিয়জনকে ফিরে পাওয়ার। চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে সৃষ্টি হয় আবেগঘন এই দৃশ্যের। মিয়ানমার কারাগারে দীর্ঘদিন বন্দী থাকা 20 জনকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনরা। প্রিয়জনদের সাথে আবার দেখা হবে ভাবেননি কেউ। রাতে থেকে আমাদের কোনো মানে খুশি শুধু 22 মাস পরে দেখি পারিও মারাতুন দুনিয়ায় ভাই ভাল লাগে, খুশি লাগে। 2 বছর হাসাহাসি আমরা বেশি গিয়া ছিলাম, আতঙ্কতা ছিলাম। দুনিয়ার মধ্যে মনে করছি যে আমাদের ভাই আবার আমাদের কাছে ছোট করে জন্ম হয়েছে। ভুক্তভোগীরা জানান মালয়েশিয়া নেয়ার কথা বলে তাদেরকে মিয়ানমার নিয়ে যায় দালাল চক্র। জিম্মি করে স্বজনদের কাছ থেকে আদায় করে মোটা অঙ্কের অর্থ। পরে মিয়ানমারে ছেড়ে দিলে দেশটির পুলিশ তাদের কারাগারে পাঠায়। সেখানে চলে অমানবিক নির্যাতন। মায়ানমার পুলিশদেরকে ধরা দিয়েছে, আমাদেরকে অনেক মারধর করতো। আমাদেরকে প্রতিদিন 10-12 করে মারতো। হ্যাঁ, আমরা ওদের ভাষা বুঝি না। অনেক খুশি লাগছে আজকে, ঈদের চেয়ে আজকে অনেক খুশি লাগছে। এদের ফিরে পাওয়ার খবর পেয়ে উপস্থিত হন দালালের খপ্পরে পড়ে এখনো নিখোঁজ থাকা অনেকের স্বজনরা। আমার দুঃখ মানে শোকর পানি যাচ্ছে, সবগুলো পাইছে, আমারটা পাই নাই। ওরা বলছে হদে মানে মালয়েশিয়ায় গেলে নাকি মানে অনেক টাকা ইনকাম করতে হয়। ফিরে আসা 20 জনকে স্বজনদের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন। এরপরও যারা আটককৃত আছে বাংলাদেশ সরকার আন্তরিক তাদের ব্যাপারে। তারা আমাদের বাংলাদেশের নাগরিক, তারা কষ্টে থাকবে, দুঃখে থাকবে, এটা বাংলাদেশ সরকারও চায় না, বাংলাদেশের কোনো প্রশাসনও চায় না। এর আগে মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পাওয়া এই 20 জনকে নিয়ে মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের ইশাখা ঘাটে এসে পৌঁছায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে 120 টন ত্রাণ সহায়তা নিয়ে গিয়েছিল জাহাজটি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজধানী খিলগাঁওয়ের তালতলায় কফি হাউসে তরুণীকে মারধরের ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার আলামিন এবং কর্মচারী শুভ সূত্রধরকে একদিনের রিমান্ড দিয়েছে আদালত। সম্প্রতি এক নারীকে হেনস্থা এবং মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সোমবার বিকেলে তাদের আটক করে রামপুরা থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দাবি করেছেন ওই তরুণী প্রায়ই ক্যাফেতে এসে ঝামেলা করতেন এবং তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। এরপর তাদের মঙ্গলবার আদালতে তোলা হলে একদিনের রিমান্ড দেওয়া হয়। তবে ভুক্তভোগী তরুণীকে এখনও খুঁজে পায়নি পুলিশ। আগুনে পুড়ল চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারের একটি মার্কেট। মঙ্গলবার রাত 8টার দিকে তামাকু মুন্ডি লেইনের রহমান ম্যানশনে এই ঘটনা ঘটে। এ সময় আশপাশের দোকানি এবং ক্রেতাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় মার্কেটের 3য় তলায় জুতা এবং শিশুদের খেলনার গুদামের সব মালামাল। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ব্যবসায়ীদের। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জুতার গোডাউন হয়তো সঠিক সময়ে পানিটা নিক্ষেপ করতে পারে না, সেজন্য আগুন নিয়ন্ত্রণ আসতে একটু কষ্ট হয়েছে। আর আমাদের গোলটিগুলো শুরু, এখানে ফায়ার সার্ভিস গাড়ি মুভ করতে পারে না। আমরা এই পর্যন্ত আমরা আহত নিহত আমরা কাউকে পাইনি। আমরা কারণ এবং ক্ষয়ক্ষতি আমরা অপারেশন ফেজে বর্তমানে আছি। অপারেশন ফেজ করে আমরা যখন রিপোর্টিং ফেজে যাব তখন আমরা কারণ ক্ষয়ক্ষতি জানাতে পারব। মাদারীপুরে এসএসসি পরীক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেছে ছাত্র দলের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন, শেখ ফজিলাতুন্নেসা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী এবং অভিভাবকদের বিশুদ্ধ খাবার পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করে উপজেলা ছাত্রদল। এ সময় অভিভাবকদের জন্য ছায়াযুক্ত স্থানে বসার ব্যবস্থাও করা হয়। পঞ্জিকা অনুযায়ী জাতীয় উৎসবের একদিন পর বাংলা নববর্ষ উদযাপন করছেন পুরান ঢাকার সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীরা। আয়োজন করা হয় হালখাতার, গ্রাহকদের স্বাগত জানাতে সাজানো হয় ব্যবসা প্রতিষ্ঠান। তবে উপস্থিতি ছিল বেশ কম। দোকানিরা বলছেন ঐতিহ্য ধরে রাখতেই তাদের এই আয়োজন অব্যাহত থাকবে, যদিও সোমবারও হালখাতার আয়োজন করেছিলেন অনেক ব্যবসায়ী। ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনি জানান দিচ্ছে নতুন বছরের আগমনী বার্তা। বছরের প্রথম দিন, তাই সকালে দোকান খুলে পূজা অর্চনার মাধ্যমে দিনটি শুরু করেন সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীরা। কামনা করি সকল ভক্ত জানি ভালো থাকে, সুস্থ থাকে, সবাই যাতে দেশবাসীর মঙ্গল হয়। যে যজমানে পুজো বসি তারা যাতে আরো ভালোভাবে থাকতে পারে, আরো ব্যবসা বৃদ্ধি উচ্চ লাভ করে, তার জন্য আমার প্রার্থনা করা। নববর্ষ উপলক্ষে হালখাতার আয়োজন করেন পুরান ঢাকার স্বর্ণ ব্যবসায়ীরা। পুরাতন হিসাব চুকিয়ে লালমলাটের খাতায় খোলা হয় নতুন হিসাব। পাওনা আদায় আমন্ত্রণ জানানো হয় গ্রাহকদের। যেদিনকা বৈশাখ ওদিনকা শুধু কাস্টমারের জন্য লেনদেন করে, আর আজকে হইলো এখন যে পূজাটা গদি সাইড বলে, ওই গদি সাইড করবো। গ্রাহকদেরকে আমরা নিমন্ত্রণ করছি, তারা যদি আগের বাকি দেনা পাওনা যেগুলো আছে তারা কিছু পরিশোধ করতে আসে। কাস্টমার আসবে, সবার মিষ্টি মুখ করাবো, তারপরে আজকে আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে সবাই গিফট দেবে। ব্যবসায়ীদের পাশাপাশি গ্রাহকরাও উপভোগ করেন পুরান ঢাকার হালখাতা। তবে সময়ের পরিবর্তনে জৌলুস কমেছে। দোকানে দোকানে আয়োজন থাকলেও গ্রাহকের উপস্থিতি কম। হালখাতার যে বিটা ছিল, এই জমজমার যে বিষয়টা ছিল, সেটা এখন একটু কমেছে। নিমন্ত্রণ বা দাওয়াত দিলে সে আগের মতো আর আসে না। চিঠিপত্র দেয়, আসার জন্য নিমন্ত্রণ জানায়, ভালোই লাগে ওনাদের অনুষ্ঠান দেখতে, কিন্তু উপভোগ করি। অ্যাটেন্ড নাও করি, তারা আমাদের বাসায় সুন্দর মতো তাদের খাবার পরিবেশন করে দেয়, মিষ্টি, নিমটি, সিঙ্গারা। হালখাতা উপলক্ষে লালমলাটের নতুন খাতা নিয়ে ভাসমান দোকান বসেছে তাঁতিবাজার এবং শাঁখারী বাজারের অলিগলিতে। বেচা বিক্রিও ভালো বলে জানান ব্যবসায়ীরা। এরা ঘরে উঠে গেলে আর কোনো খাতাপত্র নিব না, কিছু টাকা থেকে হইতাছে। পুরনো টাকা দেওয়া দেয়, নতুন করে লেখা হয়, হিসাব কিতাব যা আছে এগুলো আর কি। পুরাতন হিসাব বাদ দিয়ে নতুন করে আবার করি, এই জন্য এই খাতাগুলো না হয় আমাদের সবুয়াল খাতা হিসাবে। রীতি মেনে বছরের প্রথম দিন হালখাতার আয়োজন করে থাকেন পুরান ঢাকার স্বর্ণ ব্যবসায়ীরা। কিন্তু অনেকটাই জৌলুস হারিয়েছে সেই হালখাতা। যাদের জন্য আয়োজন, সেই গ্রাহকের উপস্থিতি একেবারে হাতে গোনা। তারপরও পূর্বপুরুষের ঐতিহ্য রক্ষায় হালখাতা উৎসব পালন করে যাবেন বলে জানান এখানকার ব্যবসায়ীরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এবারে জানাবো প্রবাসের কিছু খবর। যুক্তরাজ্যে চিকিৎসাধীন চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপির প্রবাসী নেতাকর্মীরা। একই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশফাক হোসেনের সৌজন্যে আয়োজিত হয় মতবিনিময় সভায়। এতে সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম রিবলু, পরিচালনা করেন বিএনপি নেতা সাইফুল ইসলাম মিরাজ, নোমান হাসনাত এবং শেখ আতিক। সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ এম এ মালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জনাব কয়সর এম আহমেদ। এই সভায় মেয়র ইশরাক হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত জাতীয় নির্বাচন করার দাবি তুলে ধরেন। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করলেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হানান জারার। আলোচনা সভায় বাংলাদেশের সাধারণ মানুষের সাহস এবং দৃঢ়তার প্রশংসা করেন রাষ্ট্রদূত। জানান, এমন সংকটময় সময়ে বাংলাদেশকে পাশে পেয়ে কৃতজ্ঞ ফিলিস্তিন। গাজার বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়েও কথা বলেন হানান। জানান, দিন দিন আরও সংকটময় হয়ে উঠছে গাজার অবস্থা। ইসরায়েলের নৃশংসতায় বিপর্যস্ত গাজাবাসী। এরই মাঝে উপত্যকায় বাস্তুচ্যুত হয়েছে অন্তত 24 লাখ মানুষ।
এরকম একটি সংকটময় পরিস্থিতিতে গাজার পাশে দাঁড়ানোর জন্য আমি দেশটির সরকার ও সাধারণ জনগণকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে গাজায় গণহত্যা ও আগ্রাসনে জর্জরিত সাধারণ মানুষ, লাখো মানুষ বাস্তুচ্যুত। গাজার প্রতি সংহতি প্রকাশে সম্প্রতি বাংলাদেশে হওয়া সমাবেশ নিয়ে আমি অবগত। বাংলাদেশিদের প্রতি আমরা কৃতজ্ঞ। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করল দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের প্রথম সচিব আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পূর্ব এশিয়া এবং ওয়াওয়ানিয়ার চিফ ডিরেক্টর ঠান্ডিওয়ে ফাদানে। প্রামাণ্যচিত্র প্রদর্শন, দেশীয় খাবার এবং আনন্দ আয়োজনে দিনটি উদযাপন করেন দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। রমজান এবং ঈদের কারণে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা পালনে দেরি হয় বলে জানায় দূতাবাস। আমি আমার প্রেজেন্টেশন অফ ক্রেডেনশিয়ালের সময় সিরিল রামাফোসা এই দেশের মাননীয় প্রেসিডেন্টের কাছে আমি সুনির্বন্ধ অনুরোধ করেছি, অত্যন্ত বিনীতভাবে ওনাকে অনুরোধ করেছি বাংলাদেশে ওনারা যেন পরবর্তী সময় যেই কয়েকটা হাই কমিশন এমবেসি খুলবে বাংলাদেশকে ওনারা প্রাধান্য দেন। আনন্দ উচ্ছ্বাসের বর্ণিল আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করে নিল প্রবাসে থাকা বাংলাদেশিরা। ইউরোপ, উত্তর আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হয় বর্ষবরণের অনুষ্ঠান। যেসব অনুষ্ঠানে যোগ দেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা, মেতে ওঠেন উৎসবমুখর নানান আয়োজনে। মরুর বুকে যেন এক টুকরো বাংলাদেশ। নতুন বছরকে বরণ করে নিতে নববর্ষের আনন্দ আয়োজনে মেতে ওঠেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে করা হয় নানা আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মনোমুগ্ধকর গান, নাচ, কবিতা, লোকনৃত্য আর পুঁথিপাঠ মন কাড়ে হাজারো দর্শকের। 1 ঘন্টারও বেশি সময় ধরে আমি এই অনুষ্ঠানটা উপভোগ করলাম। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি একটি বাংলাদেশ, একটি ক্ষুদ্র খণ্ড বাংলাদেশের মধ্যে বসবাস করছি। নতুন প্রজন্মকে এই সংস্কৃতির সাথে পরিচয় করে দেওয়া আমাদের অন্যতম একটা লক্ষ্য ছিল আজকের যে অনুষ্ঠানটা আপনারা উপভোগ করলেন। পাশাপাশি একটি বিশেষ দিক নিয়ে আমরা আজকে কাজ করেছি যে আমরা এই প্রবাসী কর্মীদের সাথে এবং নববর্ষের বর্ষবরণের যে বিশেষ মুহূর্তটা আমরা তাদের সাথে একসাথে উদযাপন করব। সুইজারল্যান্ডের জেনেভায় বৈশাখী মেলা ও বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেনেভা বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে দিনব্যাপী ছিল বর্ণাঢ্য উৎসব। দেশীয় ঐতিহ্যবাহী পোশাক পরে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শাড়ি, চুড়ি, দেশীয় খেলনা আর পিঠাপুলির পসরা সাজিয়ে বসেন অনেকেই। ছিল নাচ গান সহ নানান আয়োজন। ইউরোপের আরেক দেশ জার্মানিতেও ছিল নববর্ষের বর্ণাঢ্য আয়োজন। হামবুর্গে বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন বাংলার পার্বণের উদ্যোগে করা হয় নানা আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় বইমেলার। পহেলা বৈশাখে জাঁকজমক আয়োজন করা হয় কানাডাতেও। মন্ট্রিয়ালের এই আয়োজনে অংশ নেন প্রবাসীরা। লাবলু আকনের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন কামাল চৌধুরী ও শামশাদ রানা। পরিবেশন করা হয় নাচ, গান ও কবিতা আবৃত্তি। একই সাথে ছিল হরেক রকমের খাবার ও কাপড়ের স্টল। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। পর্তুগালের ফালকোয়েস ক্রিকেট ক্লাবে জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার কেবাবিস এবং আলহামরা রেস্টুরেন্টের সৌজন্যে আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সজীব হোসেন। প্রধান অতিথি ছিলেন স্থানীয় রাজনীতিবিদ রানা তসলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন লিসবন বিশ্ববিদ্যালয়ের গবেষক জহুরুল ইসলাম মুন, আলহামরা রেস্টুরেন্টের কর্ণধার বেলায়েত হোসেন, কেবাবিস রেস্টুরেন্টের কর্ণধার শরীফ সহ আরও অনেকে। কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় পর্তুগালের জাতীয় ক্রিকেট দলেও প্রতিনিধিত্ব করছেন। এই বছর ভালো একটা টিম করতে সক্ষম হয়েছি। তো এই বছরে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা ফার্স্ট ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে যাওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশিরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়, কারণ অন্য টিমে আমরা যখন খেলতে যাই তারা বাংলাদেশি হিসাবে আমাদেরকে অন্য চোখে দেখে, যার কারণে ওই পদ থেকেই আমরা এই ক্লাবটা ক্রিয়েট করি। গাইবান্ধা 2 আসনের সাবেক এমপি শাহ সারওয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে জেলার পুলিশ লাইনের পার্শ্ববর্তী ঈদগাহ আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। মার্চের 1 তারিখে থেকেই সেখানে নিজ ভগ্নিপতির বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি, জানিয়েছে পুলিশ। আটকের পর শাহ সারওয়ারকে কোতোয়ালি থানায় নেওয়া হয়। বুধবার তাকে গাইবান্ধা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সবশেষ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেছিলেন শাহ সারওয়ার কবির। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধানমন্ডি জিগাতলায় চাঁদাবাজির অভিযোগে আশরাফুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।
জিগাতলার ইবনে সিনা হাসপাতালের সামনে পার্কিং থেকে আশরাফুলের চাঁদা তোলার ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে জোর করে একটি প্রাইভেট কার থেকে চাঁদা আদায় করতে দেখা যায় তাকে। এ সময় আশরাফুলকে ভুক্তভোগীদের হুমকি দিতেও দেখা যায়। পরে মঙ্গলবার রাতেই তাকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গাইবান্ধায় স্কুল ছাত্রকে অপহরণের পর হত্যার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নিহতের নাম সাব্বির হোসেন। গত শনিবার সাব্বিরের বোনের সাথে বিবাহ বিচ্ছেদের জেরে তাকে অপহরণ করে অভিযুক্ত ইউনুস। এই ঘটনায় রোববার সাব্বিরের বাবা বাদী হয়ে থানায় অপহরণ মামলা করেন। এরপরই ঢাকা থেকে প্রধান আসামি ইউনুসকে গ্রেপ্তার করে র্যাব। সেই সাথে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় বাকি আসামিদের। এদিকে মঙ্গলবার দুপুরে সাহেবগঞ্জ ইক্ষু খামারের একটি পরিত্যক্ত টয়লেটের কূপ থেকে উদ্ধার করা হয় সাব্বিরের মরদেহ। চাঁদপুরের শাহরাস্তি থেকে এক ব্যাংক কর্মকর্তা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার সূচিপাড়া বাজারের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাকিব হাসান জনতা ব্যাংক পিএলসি শাহরাস্তি সূচিপাড়া বাজার শাখার সিনিয়র অফিসার। ওই ভবনটিতে ভাড়া থাকতেন তিনি। পুলিশ জানায় সোমবার রাতে নিজ রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন রাকিব। সকালে দরজা না খোলায় পুলিশে খবর দেয় তার প্রতিবেশী। পরে দরজা ভেঙে উদ্ধার করা হয় তার ঝুলন্ত মরদেহ। এর আগে সোমবার সকালে এই ব্যাংকের একই শাখার ব্যবস্থাপক এবং আরেক সিনিয়র অফিসারকে গ্রাহকদের টাকা আত্মসাতের ঘটনায় আটক করেছিল পুলিশ। এই ছিল যমুনা নিউজ আমাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।